আর আমরা একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি নিউক্লিয়াসের ব্যাপার, ঠিক আছে, যেটা হচ্ছে মাধ্যমিক বা ক্লাস 10-এর সপ্তম অধ্যায় তেজস্ক্রিয়তা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তেজস্ক্রিয়তা আলোচনা করার আগেই আমরা তেজস্ক্রিয়তাটা কি সেই বিষয়ে আলোকপাত করি, ঠিক আছে। তো তেজস্ক্রিয়তা দেখো, তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি তেজস্ক্রিয়তাটা কি সেটা বলার আগে একটা গল্প বলি তোমাদের, কেমন? তো আমাদের যে জাপানের কথা আমরা ইতিহাসে শুনে এসেছি, জাপানে হিরোশিমা আর নাগাসাকিতে হচ্ছে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল, ঠিক আছে। সেটা অতীতের ব্যাপার, যাই হোক। সেইখানে যে দুটো বম ব্যবহার করা হয়েছিল, লিটল ম্যান আর ফ্যাট বয়, তাতে কিন্তু পারমাণবিকতা অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটিটাকেই বা তেজস্ক্রিয়তাটাকেই কিন্তু তার মেকানিজম হিসেবে কাজে লাগিয়েছিলেন, আর তেজস্ক্রিয় মৌলকে তার জ্বালানি হিসেবে ব্যবহার করেছিলেন। ক্লিয়ার? তো তেজস্ক্রিয় মৌল বা তেজস্ক্রিয়তা এই দুটো ব্যাপারকে আমাদের আগে জেনে নিতে হবে। তেজস্ক্রিয়তাটা কি? কিছু উচ্চ পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট মৌলের পরমাণু, ঠিক আছে, উচ্চ পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট মৌলের পরমাণু তারা সহজেই কি করবে, কিছু অদৃশ্য রশ্মি বিকিরণের মধ্য দিয়ে তারা হচ্ছে নতুন মৌলের পরিণত হয়। এই যে ঘটনা, সেই ঘটনাটাকে আমরা বলবো তেজস্ক্রিয়তা, ঠিক আছে। তাহলে তেজস্ক্রিয়তায় আমরা কি বললাম? উচ্চ পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট মৌলের পরমাণু কিছু অদৃশ্য রশ্মি নির্গত করবে, ঠিক আছে। যে অদৃশ্য রশ্মিগুলো নিঃসৃত করবে সেগুলো আমরা সম্পর্কে জানবো। তোমাদের অস্থির হওয়ার কোনো কিছু কারণ নেই, আমি জানবো আলফা, বিটা আর হচ্ছে গামা, এই রশ্মিগুলো মিশ্রণ করে। তো এই রশ্মিগুলো কি কি ব্যাপার, নির্গত হলে কি হবে, সব আমরা ডিটেলস জানবো। আগে আমরা তেজস্ক্রিয়তাটা জেনে নিই, কেমন? তাহলে অদৃশ্য রশ্মিগুলো নির্গত হওয়ার পর নতুন মৌলের পরমাণুতে পরিণত হয়। বোঝা গেল? তাহলে এই যে ঘটনা, এই ঘটনাটাকে আমরা বলবো তেজস্ক্রিয়তা। আশা করি জিনিসটা বোঝা গেল। এবারে তেজস্ক্রিয়তা আবার দুই প্রকার হয়। কি কি হয়? এক হচ্ছে প্রাকৃতিক, দুই হচ্ছে কৃত্রিম। ক্লিয়ার? এবারে প্রাকৃতিক তেজস্ক্রিয়তাটা কি আর কৃত্রিম তেজস্ক্রিয়তাটা কি? প্রাকৃতিক তেজস্ক্রিয়তাটা হলো প্রাকৃতিকভাবে যে সমস্ত উচ্চ পারমাণবিক ভর বিশিষ্ট মৌলগুলো তাদের পরমাণু বিয়োজিত হয়ে নতুন মৌলের পরমাণু তৈরি হবে এবং অদৃশ্য আলফা বিটা কণা অর্থাৎ অদৃশ্য কণা রশ্মির নির্গতন ঘটিয়ে, তাদের ক্ষেত্রে আমরা বলবো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। কৃত্রিম তেজস্ক্রিয়তাটা কি? কৃত্রিম তেজস্ক্রিয়তা হলো কোনো একটা স্টেবল বা যেটা প্রাকৃতিক মৌল, স্টেবল মৌল, স্থায়ী মৌল, স্বাভাবিক মৌল, তেজস্ক্রিয়তা নয়, ঠিক আছে, তেজস্ক্রিয় মৌল নয়, সেই সমস্ত মৌলকে আমরা কৃত্রিমভাবে যদি তেজস্ক্রিয় করে তুলি তাদের আইসোটোপকে, তখন তাকে বলবো কৃত্রিম তেজস্ক্রিয়তা। তো কৃত্রিম তেজস্ক্রিয়তার মৌলের যে সিলিকন, ঠিক আছে, সেই সিলিকনের যে আইসোটোপ 1427, এটা কিন্তু তেজস্ক্রিয় মৌল, অবশ্যই কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে। আবার যদি দেখি আমরা সোডিয়াম 1124,
এটা হবে তেজস্ক্রিয় মৌল। আর তেজস্ক্রিয় মৌলগুলোকে আমরা স্টার দিয়ে লিখি, কারণ এটা তেজস্ক্রিয়। ওকে, এবারে প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল আমরা প্রথমেই বললাম যে ইউরেনিয়াম আমাদের সবথেকে পরিচিত নাম, এটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। বা আমরা থোরিয়াম যদি দিই, এটা হবে তেজস্ক্রিয় মৌল। এরা প্রাকৃতিকভাবে বিয়োজিত হয়। ক্লিয়ার? তাহলে আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কে জানলাম, আর তেজস্ক্রিয় যে তা দুটো ভাগে ভাগ করা যায় সেই ব্যাপারে জানলাম। ঠিক আছে, এবারে যে সমস্ত মৌলগুলো তেজস্ক্রিয়তা দেখাবে তাদেরকে আমরা তেজস্ক্রিয় মৌল বলবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে তেজস্ক্রিয় মৌল কাকে বলে। তেজস্ক্রিয়তার কারণটা কি, কি কারণে তেজস্ক্রিয় হয়ে ওঠে, এইটা আমাদের জানতে হবে। ক্লিয়ার? দেখো, আমরা নিউক্লিয়াস আর হচ্ছে নিউক্লিয়াসের বাইরের কক্ষপথ বা পরমাণুর যে মডেল, সেই সম্পর্কে আমাদের একটা ধারণা ক্লাস 9 থেকে হয়ে এসেছে। ক্লিয়ার? এখন কিন্তু 7 থেকেও ওই ধারণাটা প্রচলিত হয়েছে। তো যাই হোক, আমরা নিউক্লিয়াসকে সেন্টারে রাখি, তার মধ্যে কি থাকে, প্রোটন থাকে আর নিস্তড়িত নিউট্রন থাকবে। ক্লিয়ার? এবারে বহিস্তম কক্ষপথে কি থাকে, ইলেকট্রন থাকে, তাই তো? ক্লিয়ার? এবারে দেখো, নিউক্লিয়াসের মধ্যে থাকা যে প্রোটন সংখ্যা অধিক পরিমাণ থাকতে পারে। ঠিক আছে, একটা যদি উদাহরণ হিসেবে আমরা দেখি, সোডিয়াম 11, 23, এই যে পরমাণু মডেল যদি চিহ্নিত করে তাদের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা দেখব যে ইলেকট্রনের সংখ্যা 11 আছে, তারপর প্রোটন সংখ্যা আছে 11, আর নিউট্রন সংখ্যা হয়ে যাবে 23 - 11 সমান হয়ে যাবে আমাদের 12। ঠিক আছে, এবারে ইলেকট্রন সংখ্যা কোথায় আছে, কেতে থাকবে 2টি, এলতে থাকবে 8টি, এমে থাকবে 1টি। এইগুলো আমরা কিন্তু ক্লাস 9 খুব বিস্তারিত জেনেছি, ক্লাস 7-এও ছিল, ভালোভাবে জেনেছি। যাই হোক, আমরা জেনে গেছি। তাহলে এইখানে যে নিউক্লিয়াসের মধ্যে থাকছে প্রোটন আর হচ্ছে নিউট্রন। প্রোটন 11টা প্রোটন থাকবে। নিউক্লিয়াসের আকৃতিটা কি হয়, ছোট হবে। ঠিক আছে, তো ছোট হওয়ার জন্য তার মধ্যে এতগুলো প্রোটন থাকে। তারা এই যে প্রোটনগুলো পজিটিভ চার্জযুক্ত হয়, তাই তো? তাহলে অসংখ্য প্রোটন এক জায়গার মধ্যে যখন থাকবে, তাদের মধ্যে একটা কুলম্বিক বিকর্ষণ বল কাজ করবে। পজিটিভ একটা বিকর্ষণ বল কাজ করে। ফলে সেই বিকর্ষণজনিত বলটা হচ্ছে ওই নিউক্লিয় বলকে টপকে যায় না, অর্থাৎ নিউক্লিয় বলের থেকে কম হয়, যার জন্য এই প্রোটনগুলো একটা ক্ষুদ্র জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকতে পারে। ঠিক আছে, এবারে যখন কোনো একটা মৌলের পরমাণুর যদি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন আর প্রোটন সংখ্যার অনুপাত যদি 1.5 অর্থাৎ 1.5, ঠিক আছে, 1 আর 1.5, 1.5-এর বেশি হয় বা 1.5-এর বেশি হয়ে যায়, N/P যখন 1.5-এর বেশি হয়ে যাবে, তখন এই যে কুলম্বিক বিকর্ষণ ফোর্স বা বিকর্ষণ বল ওই নিউক্লিয় বলের কে টপকে অনেকটা বেড়ে যায়। ফলে বিকর্ষণ বলটা এমন জায়গায় পৌঁছে যাবে যে মৌলটা হচ্ছে তেজস্ক্রিয়তা রশ্মিগুলো বিকিরণের দ্বারা তেজস্ক্রিয় মৌল থেকে তারা ক্ষুদ্র ক্ষুদ্র স্টেবল মৌলে পরিণত হবে। ঠিক আছে, এটাই হচ্ছে তেজস্ক্রিয়তার মুখ্য কারণ। N/P রেশিও 1.5-এর বেশি হলে ঘটনাটা ঘটবে। যদি N/P রেশিও 1.5-এর কম হয়, তখন কিন্তু তারা স্বাভাবিক মৌল। আবার N/P রেশিও যখন 1.5-এর বেশি হবে, তখন তারা হয়ে যাবে তেজস্ক্রিয় মৌল। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারলে। এর কারণ, প্রকৃত যে কারণ হয় সেই কারণটাই তোমাদের কাছে তুলে ধরলাম। একটা উদাহরণ দিয়ে যদি আমরা দেখি,
এই সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখে নিই, ঠিক আছে, এর একটা আইসোটোপ ধরে নেব, ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটায় রাফ করে দেব। করে দিয়ে দেখো এখানে প্রোটন সংখ্যা 11, নিউটন সংখ্যা হচ্ছে 12। এইখানের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 11, নিউটন সংখ্যা হয়ে যাবে তোমার এটা 24 হবে, 27 না 24, নিউটন সংখ্যা তোমার হয়ে যাচ্ছে 13, ঠিক আছে। এবারে n/p যদি করি তাহলে আমরা দেখব 12/11, আর এখানে n/p করলে দেখব আমরা 13/11। এদের যে মানটা এটা হচ্ছে যেহেতু কৃত্রিমভাবে কি হবে তেজস্ক্রিয়, তো এইটা কৃত্রিমভাবে তেজস্ক্রিয় হওয়ার জন্য n/p এর মানটা দেখবে অনেকটাই বেশি হবে এই মৌলটার থেকে, অর্থাৎ মৌলটা তো একই সোডিয়াম দুটার ক্ষেত্রে, একটা আইসোটোপ স্বাভাবিক আর একটা তেজস্ক্রিয়, এদের মধ্যে তুলনা করলে দেখবে n/p এর মানটা কিন্তু এই তেজস্ক্রিয় যে আইসোটোপ তার কিন্তু বেশি হয়। ক্লিয়ার? তারপর আরেকটা জিনিস বলা হলো না, দেখো যাদের মোটামুটিভাবে পারমাণবিক ভর সংখ্যা 110-এর বেশি, 210-এর বেশি, তারা কিন্তু তেজস্ক্রিয়, ঠিক আছে। আর যদি আমরা দেখি যে 84 থেকে 94, ঠিক আছে, 84 থেকে 94 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের পরমাণু, তারাও কিন্তু সব কটায় আইসোটোপ তাদের কী হবে তেজস্ক্রিয় হবে। ক্লিয়ার? এর দুটো জিনিস, এটা মুখ্যত আলফা, বিটা আর হচ্ছে গামা। তো এদের সম্পর্কে আমরা একটু জেনে নেব যে আলফা রশ্মি, ঠিক আছে, আলফা রশ্মি বা আলফা কণা আমরা বলতে পারি। তো আলফা কণার ক্ষেত্রে তাদের যে আধান তা কিন্তু ধনাত্মক আধানবাহী। এদের একটা নির্দিষ্ট ভেদন ক্ষমতা কিন্তু আছে, সেগুলো আমরা পরের ক্লাসে জানব। তো বিটাকেও আমরা রশ্মি বা কণা বলতে পারি। এটা হবে, বিটা হবে ঋণাত্মক আধানযুক্ত। ক্লিয়ার? এবারে মুখ্য বিষয় হচ্ছে গামা। গামাটা কিন্তু এটা আমাদের কণা বলতে পারবো না কখনো, কারণ এটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কিও একটা তরঙ্গ, তাই গামাকে আমরা রশ্মি বলবো, বাকি এই দুটোকে কণাও বলতে পারি আর রশ্মিও বলতে পারি। ক্লিয়ার? আর আমরা আলফাকে যদি চিহ্নিতকরণ করি, আমরা যেহেতু রেডিও অ্যাক্টিভিটি পড়ছি, তাহলে আলফাকে আমরা হিলিয়ামের সঙ্গে তুলনা করব, আর বিটাকে আমরা চিহ্নিতকরণ করব ই, যার ভর সংখ্যা 0 হবে কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক -1 হবে, আর গামার ক্ষেত্রে হচ্ছে 0 0, এর পারমাণবিক ভরও থাকবে না আর তার পারমাণবিক ক্রমাঙ্ক থাকবে না। বোঝা গেল? এই তিনটে রশ্মি কিন্তু মূলত নির্গত হয়, ঠিক আছে। এদের সম্পর্কে আরও আমরা জানব, আজকে আমরা ক্লাসটা করে নিই, পরের ভিডিওতে তোমরা তার সমস্ত কিছু পেয়ে যাবে। প্রথম যে বৈশিষ্ট্য হচ্ছে এরা স্বাভাবিকভাবে বিরামহীনভাবে বিয়োজিত হয় এবং অদৃশ্য রশ্মি নির্গত করবে। বিরামহীনভাবে বিয়োজিত হয় ঠিক আছে, এবং অদৃশ্য রশ্মি নির্গত করে। সরি এবং যে রশ্মিগুলো নির্গত করবে তাদের কিন্তু একটা নির্দিষ্ট ভেদন ক্ষমতা থাকবে, যার নির্দিষ্ট ভেদন ক্ষমতা থাকে। দ্বিতীয়ত হচ্ছে রাসায়নিক পরিবর্তনে
তেজস্ক্রিয়তার কোনো পরিবর্তন হয় না মৌলের পরমাণু, ঠিক আছে। রাসায়নিক পরিবর্তনে তেজস্ক্রিয় মৌলের পরমাণুর তেজস্ক্রিয়তা বর্তমান থাকে। অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে যে একটা কোনো মৌল, ঠিক আছে, আরেকটা কোনো মৌলের সাথে যখন রিঅ্যাকশান করবে, কেমিক্যাল রিঅ্যাকশান, তখন কিন্তু তাদের গাঠনিক পরিবর্তন ঘটবে। কি গাঠনিক পরিবর্তন? যেহেতু রাসায়নিক বিক্রিয়া বহিস্তম কক্ষপথে ইলেকট্রন জড়িত থাকে, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ইনভলভমেন্ট থাকে ইলেকট্রনিক, তাই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় তাদের নিউক্লিয়াসের কিন্তু কোনো রকমের এফেক্ট করে না রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে। কিন্তু যখন আমরা তেজস্ক্রিয়তাটা দেখছিলাম, তেজস্ক্রিয়তার ক্ষেত্রে এখানে নিউক্লিয়াস কিন্তু বিয়োজিত হচ্ছিল, ফলে তেজস্ক্রিয়তার ক্ষেত্রে নিউক্লিয়াস ইনভলভমেন্ট থাকে, কিন্তু রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ইনভলভমেন্ট থাকে না নিউক্লিয়াসের। যার জন্য কি হয়, রাসায়নিক বিক্রিয়া হওয়ার পরও ওই যে নতুন মৌলটা পরিণত হলো, ঠিক আছে, বা নতুন প্রোডাক্টটা যেটা পেলাম, তাতে কিন্তু তেজস্ক্রিয়তা ওই পরমাণুর বর্তমান থাকে। ক্লিয়ার? এর পরের যে উদাহরণটা দেখো, তেজস্ক্রিয়তা কেবলমাত্র নিউক্লিয়াসের একটা ঘটনা। তেজস্ক্রিয়তা কেবল নিউক্লিয়াসের ঘটনা, ঠিক আছে। এখানে কিন্তু নিউক্লিয়াসের বহিস্তম কক্ষপথে ইলেকট্রনের কোনো ঘটনা না, একদম নিউক্লিয়াসের ঘটনা। এই তিনটে কিন্তু মুখ্য বৈশিষ্ট্য, যেগুলো তোমরা একটু জেনে নাও। ক্লিয়ার? এরপর দুটো কোশ্চেন করব, আমরা ভিডিওটা শেষ করে দেব, ঠিক আছে। যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাতে আমি আরও বেশি বেশি পড়ানোর এনার্জি পাবো। কেমন? খনিতে লেড পাওয়া যাবে কেন? লেড কেন পাওয়া যায় বেশি করে? আমাদের দেখো তেজস্ক্রিয় যে খনি, তো আমরা তেজস্ক্রিয় যে মৌলগুলো আছে তারা রীতিমতো কী হবে, বিয়োজিত হবে। যদি আমরা ইউরেনিয়ামের ক্ষেত্রেই ধরি না কেন, সেই ইউরেনিয়াম বিয়োজিত হতে 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 কি করবে, একটা স্টেবল মৌলতে পরিণত হওয়ার চেষ্টা করবে, অর্থাৎ স্থায়ী যে মৌলের পরমাণু তা গঠন হওয়ার চেষ্টা করবে। তার জন্য সে কি করবে, যতবারই বিয়োজিত হতে হয় সে হয়ে হয়ে শেষ পর্যন্ত অন্তিমে গিয়ে সে কী করবে, লেডে পরিণত হবে। ঠিক আছে, লেড 208, ঠিক আছে, যার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 82 আর ভর সংখ্যা হচ্ছে 208। তো এই পর্যন্ত যে যাচ্ছে, গিয়ে লেডে পরিণত হচ্ছে। এবারে লেডটা কি তেজস্ক্রিয়? না, লেডটা হচ্ছে অতেজস্ক্রিয়। অতেজস্ক্রিয়, ঠিক আছে। পিরিয়ডিক টেবিলে সব থেকে বা বিশ্বে যতগুলো মৌল পাওয়া যায় সব থেকে অন্তিম মানে শেষ দিকে, ঠিক আছে, একদম শেষ যে অতেজস্ক্রিয় মৌল তা হচ্ছে লেড। লেডের পর থেকে কিন্তু তেজস্ক্রিয় মৌলের শুরু হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে। যার জন্য তেজস্ক্রিয় যে মৌলের পরমাণু তা আলটিমেট বিয়োজিত হতে হয়ে স্থায়ী যে অতেজস্ক্রিয় মৌল তা লেডে পরিণত হয়, যা খনিতে পাওয়া যায়। যার জন্য তেজস্ক্রিয় খনিতে আমরা লেড পাবো। 2 নম্বর কোশ্চেনে কী বলা আছে, তেজস্ক্রিয় খনিতে হাইড্রোজেন গ্যাস কেন পাবো, এই হিলিয়াম গ্যাস কেন পাবো, হিলিয়াম গ্যাস কেন পাবো, ঠিক আছে। তো দেখো তেজস্ক্রিয় রশ্মি হিসেবে আলফা নির্গত হয়, এটা আমরা জানি। তো আলফা কণা কি করবে, দেখো এই যে আলফা কণা তা কিন্তু যে বায়ুর এনভায়রনমেন্ট সেখান থেকে দুটো ইলেকট্রনকে কি করে, গ্রহণ করে তা কিন্তু হিলিয়ামে পরিণত হয়, ঠিক আছে। যার জন্য ওই এনভায়রনমেন্টে হিলিয়াম অবস্থান করবে। এবারে এখানে কথাটা হলো আলফা কণা দুটো ইলেকট্রন কোথা থেকে পাচ্ছে, ওই তেজস্ক্রিয় মৌলের যে পরিবর্তন ঘটছে সেখান থেকে দুটো ইলেকট্রনকে গ্রহণ করে হচ্ছে তা হিলিয়াম পরমাণুতে পরিণত হয় এবং সেই হিলিয়াম গ্যাস রূপে খনিতে অবস্থান করে। এইভাবে আমাদের খনিতে হিলিয়াম বেশি প্রাচুর্য থাকে। তো যাই হোক, আজকে আমাদের এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও করলাম। তোমাদের যদি ভালো লাগে
পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।